রাজশাহী বোর্ড 2020 সালের এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুইটি তথ্য দেওয়া রয়েছে। একটি তথ্য হলো m of r, s, t equal to r cube plus s cube plus t cube এবং n of x equal to x cube plus 2x square minus x minus 2 দুইটা তথ্য দেওয়া। তো আমাদের এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে n of -2 নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে m of r, s, t equal to 3rst হলে প্রমাণ করো যে r plus s plus t equal to 0 অথবা r equal to s equal to t। এটা একটা প্রশ্ন। গ নাম্বারে জিজ্ঞাসা করা হয়েছে x cube plus 5 divided by n of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা প্রশ্নটা পড়লাম, আমরা এখন প্রত্যেকটা প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করব ইনশাআল্লাহ। তো এখান থেকে যেই বিষয়টা সেটি হচ্ছে ক নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করা শুরু করি, তো ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে n of -2 নির্ণয় করো। আচ্ছা, n of -2 মানে কি? n of x দ্বারা যে বীজগণিতিক রাশি বহুপদীটা দেওয়া রয়েছে সেখানে x এর জায়গায় -2 বসাবো, x এর জায়গায় -2 বসাবো, তাহলে যে রেজাল্টটা আসবে এটাই তারা জানতে চায়। তাহলে আমরা দেখতেছি n of x দ্বারা x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 এই বহুপদী রাশিটি লেখা রয়েছে। আমরা x এর জায়গায় -2 বসাবো, তাহলে প্রত্যেকটা x এর জায়গায় আমরা এখন -2 বসাবো। ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 0। মনে রাখতে হবে এটা কিন্তু ভুল না, ক্যালকুলেশন করার পরে এটা আসছে, তো এটাই উত্তর। n of x দ্বারা যেই বহুপদী রাশিটি দেওয়া রয়েছে সেখানে x এর জায়গায় -2 যদি বসাই তাহলে হিসাব নিকাশ করলে 0 হয়, তো এটা উত্তর। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক নাম্বারটার সমাধান আমরা করে ফেললাম। খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে m of r, s, t equal to 3rst হলে প্রমাণ করো যে r plus s plus t equal to 0 অথবা r equal to s equal to t। খেয়াল করেন m of r, s, t উদ্দীপকে কিন্তু একটা দেওয়া আছে তথ্য, তাহলে এইটার সমান r কিউব প্লাস s কিউব প্লাস t কিউব, আবার এইটাই সমান 3rst। তাহলে কি আমরা বলতে পারি না এইটা সমান 3rst? একেবারে এটা বলে ফেলতে পারি। m of r, s, t equal to এই অংশটা, আবার এইটাই সমান এই অংশটা, তাহলে পরস্পর সমান বলতে পারি আমরা, মাঝখানে সমান চিহ্ন দিতে পারি। তাহলে চলেন আমরা এই কথাটাই বলবো এখানের মধ্যে। আমরা তাহলে এখানে সমাধানটা করব। সেটা হচ্ছে দেওয়া আছে m of r, s, t equal to যেই অংশটা, আবার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে আমরা অবশ্যই এই দুইটাকে পাশাপাশি সমান বলতে পারি। আচ্ছা, এই 3rst যদি এই সাইডে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, -3rst। এখন আমরা যেই কাজটা করতে পারি এখানের মধ্যে r কিউব প্লাস s কিউব, আমরা কিন্তু এখন একটা কথা বলে নিই, এই মুহূর্তে অঙ্কটা যেই লাইনে চলে আসছে সেটা হচ্ছে আমরা যদি r কে a কল্পনা করি, s কে b কল্পনা করি, t কে c কল্পনা করি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার কিন্তু একটা সূত্র আছে, তো আমরা ওই সূত্রটা বসাই দিতে পারি। তো যেহেতু ওই সূত্র বসাইয়া এর আগের অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করছি, এই জন্য আমরা একটু অন্যরকমভাবে করা যায় সেই পদ্ধতির একটু দেখাচ্ছি। যে একটা সিস্টেম তো জানি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তার সূত্রটা বসাই দিব, অঙ্কটা সুন্দর করে শেষ হয়ে যাবে খুব দ্রুত। একটু ভিন্ন কোনো পদ্ধতি একটু শিখে রাখি। আচ্ছা, এই জন্য একটু বড় দেখা যাচ্ছে, 4টা নাম্বার পাবেন এই অঙ্কটা করার মাধ্যমে। আচ্ছা, তো আসেন আমরা একটু অন্য পদ্ধতিতে করার চেষ্টা করি। সেটা কি? r কিউব প্লাস s কিউব, এতটুকু যদি একটু সূত্রতে ফেলি তাহলে কি হবে? a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? আচ্ছা, প্লাস t কিউব মাইনাস 3rst যা আছে তাই লিখলাম। আচ্ছা, পরের লাইনে গিয়ে এই t কিউবটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে এসে লিখলাম, প্লাস t কিউবকে একটু সামনের দিকে এনে লিখলাম। এবার মাইনাস 3rs ইন্টু r প্লাস s মাইনাস 3rst, একটু সবাই একটু খেয়াল করি, সবাই একটু দেখি, মাইনাস 3rs ইন্টু r প্লাস s মাইনাস 3rst, এখান থেকে আমরা কমন নিতে পারি,
মাইনাসটা কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, আর কমন নিতে পারি, এস কমন নিতে পারি। একটু বুঝি, মাইনাস কমন নিলাম, 3 কমন নিলাম, আর কমন নিলাম, এস কমন নিলাম, তাহলে -3rs কমন নিলাম, তাহলে থাকবে কি? আমরা জানি যে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে -3rs দ্বারা যদি ভাগ করি তাহলে -3rs কাটা আর প্লাস এস লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস 3rs কাটা টি লিখবো। আচ্ছা ওকে, তাহলে আমরা -3rs কমন নিলাম, কমন নেওয়ার পরে এরকম একটা অংশ আসছে। এখন যদি আমরা আর প্লাস এসকে যদি এ কল্পনা করি, একেবারে আর প্লাস এস এই পুরাটাকে এ কল্পনা করলাম যে এ মানেই আর প্লাস এস, তাহলে আর প্লাস এসকে যদি এ কল্পনা করি তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। আবারও বলতেছি এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আমরা সূত্রটা এখানের মধ্যে লিখলাম, এরপরে যা ছিল তাই এখানে বসালাম। পরের লাইনে যাই, পরের লাইনে গিয়ে এখন দেখেন আবার কমন নেওয়া যায়। হ্যাঁ, আবার কমন নেওয়া যায়। কমন নেওয়া যায় কি? সেটা হচ্ছে আর প্লাস এস প্লাস টি, আর প্লাস এস প্লাস টি, আর প্লাস এস প্লাস টি, এই অংশটা আমরা এখানে কমন নিতে পারি। তাহলে আমরা যদি আর প্লাস এস প্লাস টি কমন নিই, একটু চিন্তা করেন যে এই ব্র্যাকেটের উপরে কিউব আছে। আচ্ছা, কিউব থাকা মানে কি? ওই জিনিসটা 3 বার গুণ আকারে আছে। ধরেন এ এর উপরে কিউব, তার মানে এ 3 বার গুণ, 5-এর উপরে কিউব, তার মানে 5 3 বার গুণ। তাহলে এই ব্র্যাকেটটার উপরে কিউব আছে, এই ব্র্যাকেটের উপরে কিউব, তার মানে এই ব্র্যাকেটটা 3 বার গুণ, একই জিনিস 3 বার গুণ আকারে আছে। তাহলে আমি যদি একবার কমন নেই, তাহলে যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আর প্লাস এস প্লাস টি আমরা যে কমন নিলাম এটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে ভাগ করলে এখান থেকে আর 2 বার থাকবে। কয়বার থাকবে? এই যে 2 বার, পাওয়ারের ওখানে 2, পাওয়ারের ওইখানে 2 রয়েছে। ঠিক আছে, এখানে পাওয়ারের উপরে 3, আমি যেহেতু কমন নিছি, কমন নেওয়ার কারণে এখানে পাওয়ারের উপরে 2, অর্থাৎ 2 বার আমরা এখানে লিখতে পারলাম। 3 বারের মধ্যে একবার তো কমন নেওয়া হয়ে গেছে, আর 2 বার রয়েছে, পাওয়ারের মধ্যে 2। এরপরে সামনের দিকে যদি আগাই, আর প্লাস এস প্লাস টি, আর প্লাস এস প্লাস টি বাদ, তাহলে বাকি যে অংশটা সেটাকে আমরা এখানে বসাবো। তাহলে মাইনাস বসাবো 3t, এই যে 3t তাকে বসাবো, আর প্লাস এসকে বসাবো। ওকে, এরপরে আর প্লাস এস প্লাস টি কমন নিলাম, তাহলে থাকবে কি? -3rs তাকে লিখলাম। আচ্ছা, আশা করি আপনারা কমন নেওয়াটা বুঝতে পেরেছেন। এখন যেই লাইনটা আমরা পেলাম, এখানে আমরা আবার একটা সূত্র প্রয়োগ করতে পারবো, আর প্লাস এস প্লাস টি হোল স্কোয়ার। অর্থাৎ একটু চিন্তা করেন, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আবারও বলতেছি, এই যে আমি যে লাল কালার দিছি যতটুকু জায়গা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এতটুকু সূত্র অ্যাপ্লাই করা যায়। ওকে, ফাইন। তাহলে আমরা এটা লিখলাম, সূত্রটা প্রয়োগ করে লিখলাম। এরপরে যে বিষয়টা, -3t দ্বারা আর কে গুণ, -3t দ্বারা এস কে গুণ, আর -3rs আগেই লেখা রয়েছে। এখন আমি এই জিনিসটা একটু নোটে লিখে দেখাতে চাচ্ছি। এখন যেই লাইনটা লিখবো আর কি, এটা তো যোগ বিয়োগের লাইন। এই যে দেখেন, একটু খেয়াল করেন, +2rs -3rs, তাহলে +2rs -3rs হিসাব করলে -rs, +2st -3st হিসাব করলে -st, +2tr -3tr হিসাব করলে -tr। এখন এখানের মধ্যে আমরা যেই কাজটা করব, আমি একটু পরে নোটে লিখে দেখাচ্ছি, একটা জিনিস এখানের মধ্যে ভেঙে দেখাবো। সেটা হলো, এই মুহূর্তে লাইনটা যেইভাবে করে আছে, আমি এখানের মধ্যে সূত্র নিয়ে আসার জন্য, আমরা বারবার বলছি একটু ভিন্ন পদ্ধতিতে করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু এই মুহূর্তে এই লাইনটাতে আছি, এই যে এই লাইনটাতে
এই লাইনটাতে রয়েছি। এখান থেকে আমরা কিভাবে করে সূত্র আনতে পারি সেই চেষ্টাটা আমাদের এখন থাকবে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আপনারা নিজেরা একটু বললেন যে আমি যদি হাফ এবং তার সাথে 2 গুণ আকারে একসঙ্গে অঙ্কের মধ্যে নিয়ে আসি, আমি যদি অঙ্কের মধ্যে শুধু হাফ আনতাম, শুধু হাফ, আমি যদি অঙ্কের মধ্যে শুধু হাফ নিয়ে আসতাম তাহলে অঙ্কের মান পরিবর্তন হয়ে যেত। আমি শুধু হাফ আনছি। আমি যদি অঙ্কের মধ্যে শুধু 2 আনতাম তাহলে অঙ্কের মান পাল্টাই যেত। শুধু 2 আনছি আমি, তাহলে পাল্টাই যেত। কিন্তু আমি যদি অঙ্কের মধ্যে হাফ এবং তার সাথে 2 গুণাকারে এই পুরো অংশটা যদি একসঙ্গে আমি অঙ্কের মধ্যে নিয়ে আসি তাহলে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে? অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে না, অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমি এই অঙ্কটাকে একই সঙ্গে হাফ ইন্টু 2 এই অংশটা দ্বারা গুণ করব। এই অঙ্কটাকে একই সঙ্গে হাফ ইন্টু 2 দ্বারা গুণ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 2 দ্বারা গুণ করার কথা, তাই না? হাফ ইন্টু 2 দ্বারা গুণ করার কথা। তো এই যে 2 দ্বারা এই যে হাফ তো রাখলাম, এই যে সামনে যে 2 দ্বারা গুণ করার কথা, আমি যদি এই 2 দ্বারা, এই যে আমি এখানে একটু দেখাই, এই যে এখানে দেখাই, এখানে হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2 দ্বারা গুণ করব, হাফ ইন্টু 2 দ্বারা গুণ করবো, এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে না। এখন কথা হচ্ছে এই যে ইন্টু 2, এটাকে আপনি যদি এইখানের মধ্যে কল্পনা করেন, এই যে এই জায়গাটার মধ্যে যদি কল্পনা করেন যে এই ইন্টু 2টা এখানে আছে, আচ্ছা ভালো কথা। এবার এই 2 দ্বারা এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করে দেন, এই যে 2 দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করে দেন। হাফটা থাকলো, 2 দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করে দেন। সবাই একটু খেয়াল করেন আমি কথাটা বুঝাতে পারলাম কিনা একটু দেখেন। এই যে এখানের মধ্যে ইন্টু 2 ছিল, এই যে এখানে ইন্টু 2 ছিল, এই ইন্টু 2 দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করেন, তাহলে 2r স্কোয়ার 2s স্কোয়ার 2t স্কোয়ার 2rs 2st 2tr, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু একই সঙ্গে হাফ একই সঙ্গে 2 গুণাকারে আনছি, এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে হাফটাকে রাখলাম আর 2 দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করলাম, এই ব্র্যাকেটকে না, এই ব্র্যাকেটকে গুণ করলাম। বলবেন কেন এই ব্র্যাকেটকে কেন? আমরা যে সূত্র আনতে চাচ্ছি এই কারণে। তাহলে 2r স্কোয়ার 2s স্কোয়ার 2t স্কোয়ার 2rs 2st 2tr লিখলাম। এখন আমি এটা একটু নোটের মধ্যে লিখে ভেঙে দেখাতে চাচ্ছি কীভাবে করে এখানে ওদের সূত্রের আগমন ঘটলো, এটা কিভাবে করে লিখলো, এটা একটু দেখাইতে চাই। আশা করি আপনারা খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে 2r স্কোয়ার প্লাস 2s স্কোয়ার, আমি ওটা লিখতেছি, শুধু এই অংশটা লিখতেছি, 2s স্কোয়ার প্লাস 2t স্কোয়ার মাইনাস 2rs মাইনাস 2st মাইনাস 2rt। ওকে, আমরা একটা কাজ করতে পারি যে 2r স্কোয়ার মানে কি? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? বলতে পারি না আমরা আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 2r স্কোয়ার। 2s স্কোয়ার মানে s স্কোয়ার প্লাস s স্কোয়ার, t স্কোয়ার প্লাস t স্কোয়ার, মাইনাস 2rs মাইনাস 2st মাইনাস 2rt। আমরা যদি এখন এই যে লাইনটা লিখলাম এটা যদি একটু সাজানোর চেষ্টা করি, এই লাইনটাকে যদি একটু সাজানোর চেষ্টা করি, কীভাবে করে সাজাবো একটু দেখেন সবাই। আর স্কোয়ার লিখলাম, এখান থেকে এই যে আর আছে এই লাইনটা নিলাম, মাইনাস 2rs নিলাম, ইচ্ছা মতো নিলাম, মাইনাস 2rs, অবশ্যই আর থাকতে হবে, অবশ্যই আর থাকতে হবে। তাহলে আর স্কোয়ার মাইনাস 2rs। আচ্ছা, আর আছে, এখানেও আর আছে, এখানে অতিরিক্ত কি আছে? এস। তাহলে এস স্কোয়ার নেন তো, একটা এস স্কোয়ারকে নেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি কিন্তু অঙ্কের বাইরে থেকে কিছু আনতেছি না, এই লাইনটাকে একটু সাজাইতেছি, এবং কিভাবে সাজাইতেছি সেটাও দেখাইলাম আপনাদেরকে। সেটা হলো আর স্কোয়ার লিখলাম, এবার এই তিনটার মধ্য থেকে আর আছে যেটাতে যে কোনো একটা আমি নিলাম। আমি চাইলে এটাও নিতে পারতাম, কিন্তু এই যে এটাও নিতে পারতাম, কোনো সমস্যা নাই, এটাও নিতে পারতাম আমি। আচ্ছা, তো এটা নিলাম, তো আর আর ঠিক আছে, এখানে যে এস আছে তাহলে একটা এস স্কোয়ারকে নেন, ওকে ফাইন। তাহলে একটা আর স্কোয়ার, হ্যাঁ, একটা এস স্কোয়ার এবং মাইনাস 2rs বাদ, ঠিক আছে। এবার আমরা যেই কাজটা করতে পারি, প্লাস, এবার আমরা একটা, হ্যাঁ ওকে, আবার দিই, প্লাস আর স্কোয়ার, আর আছে যে এখানে, এই যে এখানে মাইনাস 2rt। এবার দেখেন আর আর, ওকে,
অতিরিক্ত কোনটা আছে টি, তাহলে একটা টি স্কোয়ার নেন, একটা টি স্কোয়ার নেন। আচ্ছা ওকে, তাহলে কাদেরকে নিলেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু কেটে দিচ্ছি। আর স্কোয়ারকে নিয়েছি, টি স্কোয়ারকে নিয়েছি, মাইনাস টু আর টি নিয়েছি। এবার কি আছে একটু দেখি, প্লাস এস স্কোয়ার, আচ্ছা মাইনাস 2st, এস মিলছে, টি বাকি আছে, এই যে টি স্কোয়ার আমরা লিখে ফেললাম। ওকে, এই লাইনটা ওখানে সরাসরি লেখা হয় নাই, এই যে আগের লাইনটা ভেঙে দেখানো হয়নি, আমরা এখন ভেঙে দেখাইলাম। এখন দেখেন সবাই কিন্তু এই হিসাবে প্রবেশ করছে, সবাই কিন্তু এখন হিসাবে প্রবেশ করছে। আচ্ছা, আমরা পরবর্তী লাইনে গিয়ে আর স্কোয়ার মাইনাস 2rs প্লাস এস স্কোয়ার, আমরা বলতে পারি আর মাইনাস এস হোল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই হিসাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মাইনাস 2rs প্লাস এস স্কোয়ার, আর মাইনাস এস হোল স্কোয়ার, এখানের মধ্যে আর মাইনাস টি ও হোল স্কোয়ার, এখানের মধ্যে এস মাইনাস টি ও হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এইভাবে করে লিখতে পারি। ঠিক আছে, এইভাবে করে লিখতে পারি। তাহলে আমরা এখানের মধ্যে এটা লিখলাম। ঠিক আছে, আমরা এখানের মধ্যে এটা লিখলাম। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে হাফ, এই যে হাফ ইন্টু আর প্লাস এস প্লাস টি ইন্টু আর স্কোয়ার মাইনাস 2rs প্লাস এস স্কোয়ার মাইনাস, এটা এই লাইনটাকে কীভাবে সাজালাম, সূত্রটা অ্যাপ্লাই করলাম, পুরো জিনিসটাই আপনাদেরকে দেখিয়েছি। ওকে ফাইন। এবার আপনারা সবাই চক্রক্রমিকের বিষয়টা তো জানেন, চক্রক্রমিকের বিষয়টা সবার জানা আছে না? জানা আছে। চক্রক্রমিকের বেলায় আমরা ইংরেজি অক্ষরগুলোকে ধারাবাহিকভাবে রাখি, এ বি, বি সি, সি এ, এ বি, বি সি, সি এ, একটা সিরিয়াল মেনটেন করি। আমি যে এইমাত্র লাইনটা লিখছি এখানে আসলে একটু সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করি। তো আসুন, আমি তো অঙ্ক পুরাটা ঠিক দেখাইছি, একটু চক্রক্রমিকের হিসাবে একটু মিলাই দেখাই আপনাদেরকে। ঠিক আছে, অঙ্ক পুরাটা ঠিক লিখছি। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে লিখি তাহলে কী লিখতে পারি? আর মাইনাস এস, তাই না? আর মাইনাস এস। ওকে ফাইন, আর এস, এস টি, আর মাইনাস এস, এস মাইনাস টি, টি মাইনাস আর। আমি কি বুঝতে চাইছি বুঝতেছেন? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমরা চক্রক্রমিকের বেলায় যেভাবে করে সাজাই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, একই রকমভাবে এখানের মধ্যে আমরা আর মাইনাস এস, এস মাইনাস টি, টি মাইনাস আর এভাবে করে সাজাইতে চাই। তাহলে আর মাইনাস এস, এস মাইনাস টি, তাহলে এস মাইনাস টি, এই যে এস মাইনাস টি, তাহলে এস মাইনাস টি হোল স্কোয়ার, এই যে এটার পরিবর্তে লিখলাম, এটার পরিবর্তে এস মাইনাস টি। তাহলে আর মাইনাস এস, এস মাইনাস টি, টি মাইনাস আর, টি মাইনাস আর। তাহলে টি মাইনাস আর যদি পাইতে হয়, এই যে এখানে যেটা তাকান, টি মাইনাস আর যদি পাইতে হয় তাহলে আমাকে একটু সাজায় লেখা দরকার। টি স্কোয়ারটাকে পিছনে না লিখে টি স্কোয়ারটাকে আগে লিখবো, আর স্কোয়ারটাকে পরে লিখবো। ভাইয়া একটু বুঝতে পারছেন সবাই? আর মাইনাস এস, এস মাইনাস টি, টি মাইনাস আর, ওই যে টি মাইনাস আর, তাহলে টি মাইনাস আর, এই যে সূত্রটা, তাহলে টি মাইনাস আর হোল স্কোয়ার। ওকে ওকে, এটা লেখা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা এটা ওই পিছনেরটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি, আপনারা আবার কেউ ভুল বুঝছেন না, আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার। এখন দেখেন, তাহলে আমরা এটা লিখলাম আর মাইনাস এস হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কোয়ার প্লাস টি মাইনাস আর হোল স্কোয়ার। কিন্তু কীভাবে করে হইলো, এই লাইনটা কিন্তু ভেঙে পাশাপাশি বসিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। পরবর্তী লাইনে যাই। আচ্ছা, সামনে যে একটা হাফ ছিল, এই হাফ এখানে গুণ আকারে ছিল, একটু চিন্তা করেন, এই হাফটা এখানে গুণ, এই হাফটা যদি ওই সেটে চলে যায়, এখানে হাফটা গুণ আকারে আছে, ওই সেটে গেলে কী হবে? ভাগ। তাহলে এই হাফ এখানে গুণ, ওই সেটে গিয়ে ভাগ হয়ে গেছে। জিরোর সাথে হাফ যদি ভাগ করি, জিরোকে যদি হাফ দিয়ে ভাগ করি, জিরোই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আর প্লাস এস প্লাস টি ইন্টু আর মাইনাস এস হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কোয়ার প্লাস টি মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো। তাহলে আর প্লাস এস প্লাস টি ইকুয়াল টু জিরো, এটা হয়ে গেল। এটা কিন্তু প্রমাণের বিষয়, এটা কিন্তু প্রমাণের মধ্যেই ছিল, মানে প্রশ্নতেই ছিল যে প্রমাণ করে দেখাও এটা সমান জিরো। তাহলে আমরা পেয়ে গেলাম আর প্লাস এস প্লাস টি ইকুয়াল টু জিরো, আমাদের প্রমাণের একটা অংশ হয়ে গেছে। এবার আমরা বলতে পারি অথবা এই অংশটা ইকুয়াল টু জিরো, অথবা এই অংশটা ইকুয়াল টু জিরো, আমরা এটা বলতে পারি। আমরা জানি কতগুলো রাশির
বর্গের সমষ্টি শূন্য হলে রাশিগুলোর মানও পৃথক পৃথকভাবে শূন্য হবে। কারণ খেয়াল করে দেখেন, এই রাশিটার বর্গ, এই রাশিটার বর্গ, এই রাশিটার বর্গ, এই যে একাধিক রাশির বর্গ তাদের সমষ্টি সমান শূন্য। এই রাশিটার বর্গ, এই রাশিটার বর্গ, এই রাশিটার বর্গ, এই সবগুলো বর্গকে যদি যোগ করা হয়, সমষ্টি সবগুলো বর্গকে যোগ করে যোগফল শূন্য পাওয়া গেছে। যদি একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য পাওয়া যায় তাহলে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে শূন্য হওয়া লাগে, কারণ নাইলে যোগফল শূন্য হবে না তো কোনোভাবেই। একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য, তাহলে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে শূন্য হওয়া লাগবে। আচ্ছা, তাহলে এই রাশিটাকে অবশ্যই শূন্য হইতে হবে, এই রাশিটাকে শূন্য হইতে হবে, এই রাশিটাকে শূন্য হইতে হবে। তাহলে অবশ্যই r মাইনাস এস ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু এস, এস মাইনাস টি ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু টি, টি মাইনাস আর ইকুয়াল টু 0, টি মাইনাস আর। আমরা 1 নং 2 নং 3 নং সমীকরণ থেকে পাই আর ইকুয়াল টু এস ইকুয়াল টু টি। তাহলে আমাদেরকে প্রশ্নতে যেটা প্রমাণ করতে বলছিল, এই যে প্রশ্নতে বলছিল প্রমাণ করো যে আর প্লাস এস প্লাস টি ইকুয়াল টু 0 অথবা আর ইকুয়াল টু এস ইকুয়াল টু টি। আমরা এখান থেকে দেখলাম যে হ্যাঁ, আর প্লাস এস প্লাস টি ইকুয়াল টু 0 এটা নির্ণয় হয়েছে, আর ইকুয়াল টু এস ইকুয়াল টু টি এটাও নির্ণয় হয়েছে। তাহলে আমরা এই যে প্রমাণ করে দেখাইতে বলছিল, আমরা অঙ্কটা করে দেখিয়ে দিলাম। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে x³ + 5 ডিভাইডেড বাই n অফ x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো x³ + 5 সেটা না হয় আমরা বুঝলাম, n অফ xটা কোথায় পাবো? আমরা দেখতেছি আমাদের উদ্দীপকে n অফ xটা দেওয়া আছে, উদ্দীপকে n অফ x দেওয়া রয়েছে। এখানে n অফ x ইকুয়াল টু x³ + 2x² - x - 2। এই যে n অফ xটা, এটাকে আমরা এখন এখানে মধ্যে বসাবো, x³ + 5 ডিভাইডেড বাই x³ + 2x² - x - 2 এটা বসানোর পর যা হবে, যেই ভগ্নাংশটা হবে তাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে চলেন আমরা অঙ্কটার সমাধান শুরু করে দেই। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলছিল x³ + 5 ডিভাইডেড বাই n অফ x, আমরা সেটা বলতে কি বুঝি সেটা লিখলাম এখানে, x³ + 5 ডিভাইডেড বাই x³ + 2x² - x - 2, n অফ x এর মানটা লিখলাম, এই বহুপদীটা লিখলাম। এখন এটাকে এখানে আমাদের একটু কাজকর্ম করে নিতে হবে। আমাদেরকে তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বললো, তো এখানে আমাদেরকে একটু কাজকর্ম করে নিতে হবে। চলেন আমরা একটু কাজকর্ম করি। সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, লবের মধ্যে যেই বহুপদী আছে তার মাত্রা আর হরের মধ্যে যেই বহুপদী আছে তার মাত্রা সমান। আমরা জানি যে লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা আর হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রা যদি সমান হয় তাহলে এই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ। লবের মাত্রা হরের মাত্রা সমান হলে অপ্রকৃত ভগ্নাংশ, লবের মাত্রা হরের মাত্রা চেয়ে বড় হইলেও অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা যেহেতু দেখতেছি এখানে লবের মাত্রা হরের মাত্রা সমান সমান, তাহলে এই ভগ্নাংশটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। কাজটা কি? কাজটা আমি এখানে লিখে দেখাচ্ছি। কাজটা হলো x³ + 5 ডিভাইডেড বাই x³ + 2x² - x - 2। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেহেতু দেখলাম যে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে হরটাকে লিখে ফেলি। হরটাকে আমরা লিখে ফেলব। এই যে হরটাকে লিখলাম, অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে এই হরটাকেই লবে লিখে ফেলব। অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে এই হরটাকেই আমরা লবে লিখে ফেলব। তাহলে x³ + 2x² - x - 2। এখন কথা হচ্ছে, আগের লাইনের হর এখানের হর একই, ওকে ফাইন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে এই হরটাকে লবের মধ্যে লিখে ফেললাম, আগের লাইনের লব আর এখনকার লব ঠিক আছে? আগের লাইনের লব আর এখনকার লব কি ঠিক আছে? আমরা দেখলাম যে না, আগের লাইনের লব আর এখনকার লব ঠিক নাই, আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে। তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানের মধ্যে, আগের লাইনে আছে x³ মানে আগের লাইনের
লবে ছিল এক্স কিউব, এখনও এক্স কিউব আছে, তাহলে প্লাস 2x², এটা তো আগের লাইনের লবে ছিল না, এই যে প্লাস 2x² ছিল না তো আগের লাইনের লবে, তাহলে এটা বেশি লেখা হয়ে গেছে, তাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, -2x²। আমরা যেখানে যেখানে ভুল করছি সেখানে সেখানে আমরা এখন ঠিক করে নিতে হবে। প্লাস 2x²টা এটা তো বেশি, এটা তো আমার আগের লবে ছিল না, এই জন্য আমি মাইনাস করে দিলাম। -x আগের লবে ছিল না, তাহলে এটা বাদ দিতে হবে, তাহলে আমরা লিখব +x। আগে এই যে -2, এই -2 কিন্তু আগে ছিল না, -2ও কিন্তু আগে ছিল না, তাহলে +2, -2কে বাদ দেওয়ার জন্য +2। তাহলে একটু খেয়াল করেন, +2x² আগে ছিল না, এই জন্য তাকে বাদ দেওয়ার জন্য -2x², -x আগে ছিল না, এই জন্য তাকে বাদ দেওয়ার জন্য +x, -2 আগে ছিল না, এই জন্য তাকে বাদ দেওয়ার জন্য +2। এখন কথা হচ্ছে ওকে ফাইন, সব কিছু ঠিকঠাক করলাম, তাহলে শুধুমাত্র এই যে এখন যতটুকু লাইন লিখছি এখনও পর্যন্ত এখানে যা লিখছি হিসাব নিকাশ করলে শুধু x³ থাকবে, কিন্তু আগের লাইনের লবে তো +5 ছিল, তো এখন +5 লেখা দরকার। আমি আবারও এই লাইনটা বলতেছি, সবাই একটুখানি খেয়াল করেন, যেহেতু লবের মাত্রা হরের মাত্রা সমান, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে আমরা যেই কাজটা করব, হরটাকে লিখে ফেললাম, এই একই হর লবেও লিখে ফেলব। লেখার পর আমি এখন ঠিকঠাক করব, আমি দেখব যে আমি যে হরটাকে লবে লিখলাম এতে করে কি আমার আগের লাইনের লব আর এখনকার লব কি মিলছে কিনা, না মিললে যে করেই হোক হিসাব নিকাশ করে মিলাবো। তাহলে আগেও x³ ছিল, এখনও x³ আছে, মিলছে। কিন্তু এখানে যে +2x² লিখলাম এটা তো আগে ছিল না, তাহলে এটাকে বাদ দিতে হবে, -2x²। -x আগে ছিল না, তাহলে তাকে বাদ দিতে হবে +x। -2 আগে ছিল না, তাহলে একে বাদ দিতে হবে +2। এখন আগের লাইনে কিন্তু +5 ছিল, সেটা এখনও এখানে আসে নাই, এই জন্য আমরা অতিরিক্ত +5 দিলাম। এখন আমরা যদি এখানে হিসাব নিকাশ করি, একটু খেয়াল করেন সবাই, আমরা যদি এখানে হিসাব নিকাশ করি, +2x² -2x² -x +x -2 +2, পুরা লাইনটা হিসাব করলে আমরা দেখব x³ +5 এতটুকু থাকবে, x³ +5। এখন ঠিক আছে না, আগের লাইন আর এখনকার লাইন ঠিক আছে তো এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখানে এই হরটা সবার নিচে আছে এটা বোঝানোর জন্য x³ +2x² -x -2 এতটুকুর নিচেও আছে 2x² -x -2। এখানের মধ্যে যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে, যদি মাইনাসটাকে কমন নেই তাহলে সবগুলোর চিহ্ন পাল্টায় যাবে। হ্যাঁ, মাইনাসটাকে কমন নেই, সবগুলোর চিহ্নটা পাল্টায় যাবে। একটা কাজ করি, কাজটা এখনই করে ফেলি। এখানে যদি একটা মাইনাস কমন নেই, এই বাকি অংশটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখব। এখন মাইনাস কমন নিলাম মানে আমি আলাদা করতেছি, কারণ এই হরটাকে এই অংশটার নিচেও বুঝাবো, এই হরটাকে এই অংশটার নিচেও বুঝাবো। বোঝানোর জন্য এখান থেকে আমি একটু মাইনাস চিহ্নটা শুধু কমন নিচ্ছি, আর কিছু না। তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে হবে -2x² +x +2 +5 অর্থাৎ +7 +2 +5 অর্থাৎ +7, তাহলে +7 আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -7। আবারও বলতেছি +2 +5 +7 আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -7। ওকে ফাইন, পরবর্তী লাইনে যাই। যেটা আমরা এখন লিখব সেটা হলো x³ +2x² -x -2, এটার নিচে আমাদের এই হরটা আছে x³ +2x² -x -2। একই রকমভাবে এই যে মাইনাস, তাহলে দিলাম -2x² -x -7, তার নিচেও এই হরটা আছে x³ +2x² -x -2। ঠিক আছে, অর্থাৎ এই হরটা সবার নিচে আছে, এটা আমরা বোঝানোর জন্য লিখলাম। যেমন সাধারণত a + b / 3 যদি আপনি লেখেন, তাহলে আপনি তো বলতেই পারেন যে a এর নিচে 3 আছে এবং b এর নিচে 3 আছে, তাকে আপনি চাইলে ভেঙে এইভাবে করে লিখতে পারেন না? পারেন। ওই একই কাজটা আমরা এখন এইমাত্র করলাম এখানের মধ্যে। হ্যাঁ, এখানে যে করলাম সেটা হচ্ছে
এই হরটা সবার নিচে আছে সেটা আমরা এখানে বুঝালাম। তাহলে এখন দেখেন আমরা যদি এখানের মধ্যে কাটাকাটি করি, এইটা আর এটা পুরোপুরিভাবে কাটা যায়, তাহলে 1, হ্যাঁ 1 মাইনাস, তারপরে এখানের মধ্যে 2x² মাইনাস এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। আমরা লাইনটা লিখলাম। এবার সামনের দিকে আগাই। এখন দেখেন যেই কাজটা করব, আমাদেরকে প্রশ্নে প্রথমে যেই লাইনটা দেওয়া ছিল, এই যে x³ প্লাস 5 ডিভাইডেড বাই n অফ x, x³ প্লাস 5 ডিভাইডেড বাই n অফ x, এইটাকে আমরা এখন এইভাবে করে প্রকাশ করলাম। এখনও কিন্তু আরও কাজ বাকি আছে, যে এইভাবে করে লিখলাম। এখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো লবটা যা আছে তাই, ওখানে আর কিছু করতে পারবো না আমরা এই মুহূর্তে, যা আছে তাই থাকুক, ওখানে কিছু করার প্রয়োজনীয়তা নেই, লবের মধ্যে কিছু করার প্রয়োজনীয়তা নেই, ওটা যেভাবে আছে ওভাবেই থাকলো। হরের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, কারণ এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কারণ আমরা জানি যে আমাদেরকে যখন কোনো একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়, কোনো একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে যখন প্রকাশ করতে বলে, তখন ওই ভগ্নাংশটার হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। একটা ভগ্নাংশ দিল, আংশিক ভগ্নাংশ করতে বলল, তাহলে ওই ভগ্নাংশের হর যেটা, তাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তাহলে এই জন্য আমাদেরকে এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আংশিক ভগ্নাংশের অঙ্ক করতে গেলেই হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো এখন আমরা যে কাজটা করব, এই লবের আমাদের আর কোনো কাজ করার দরকার নাই, যেভাবে আছে থাকুক। এখন এই হরটাকে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে যেই বিষয়টা আপনারা আপাতত আর এই যে 1 মাইনাস এবং লব এতটুকুর দিকে দেখারও দরকার নেই, হ্যাঁ, এতটুকুর দিকে আর তাকানোরও দরকার নাই। আমরা এখন এইটার কাজ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা শুধু এটার কাজ করব। এখন যে বিষয়টা, এই ধরনের অঙ্ক এর আগের যে অঙ্কগুলো আপনাদেরকে করিয়েছি, আপনারা দেখেছেন ইজি হায়ার ম্যাথ বই থেকে, সেখানেও বুঝিয়েছিলাম। এই লাইনটা আমি একটু লিখি, হ্যাঁ, এই লাইনটা আমি একটু লিখি নোটের মধ্যে লিখে করাচ্ছি। আচ্ছা, নোটেই তো লেখা রয়েছে, আলাদা একটা পেজ নেই। x³ প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। আচ্ছা, এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, 3 নম্বর লাইনে যাব। 3 নম্বর লাইনে গিয়ে আমরা এই রাশিটার একটা উৎপাদক ক্যালকুলেটর ব্যবহার করে একটা উৎপাদক বের করে তাকে লিখব, ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করে। তো আমরা দেখতেছি যে এই রাশিটার একটা উৎপাদক হলো, একটি উৎপাদক আমরা বলতে পারি x+1, একটা উৎপাদক x+1। এটা আপনারা ক্যালকুলেটর ব্যবহার করেই বের করে ফেলতে পারবেন। তাহলে এই রাশিটার একটা উৎপাদক হলো x+1। এই উৎপাদকটাকে আমরা লিখব 3 বার লিখব, কারণ সর্বোচ্চ পাওয়ার এখানে 3 আছে, চলকের সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে আমরা এই উৎপাদকটাকে 3 বার লিখব, 1 বার, 2 বার এবং এই হচ্ছে 3 বার। আমরা এই মোট 3 বার লিখব। এখন যেই বিষয়টা সেটা হলো, আমরা এখানের মধ্যে কত দিয়ে গুণ দিলে x³ হবে, কারণ মনে রাখতে হবে এই লাইনটা কিন্তু আমার মেইন, এটা মেইন। এখন দ্বিতীয় লাইনটা আমি ফাঁকা রাখছি, 3 নম্বর লাইনে আসছি। এমনভাবে কাজ করতে হবে যাতে দ্বিতীয় লাইনে আমি যা বসাবো হিসাব নিকাশ করলে প্রথম লাইনটাই হয়। কারণ এখানে কি লিখছি, প্রথম লাইন সমান সমান, অর্থাৎ একই লাইন, হ্যাঁ, চেহারাটা ভিন্ন হইতে পারে কিন্তু অর্থ যেন একই থাকে, মান যেন একই থাকে। এখানে যদি x² দিয়ে গুণ দিই তাহলে ঠিক থাকবে, x³ প্লাস x² আছে প্লাস 2x², কিন্তু লিখলাম প্লাস x², তাহলে আরও একটা x² লেখা দরকার। এখানে যদি আমরা x দ্বারা গুণ দিই তাহলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, x। আচ্ছা, আমি লিখলাম প্লাস x, কিন্তু আছে তো মাইনাস x, তাহলে ঠিক করার জন্য -2x লিখলাম, হিসাব করলে ঠিক হয়ে যাবে। আমি যে -2x লিখলাম, আমি যদি এখানে -2 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, -2x -2। এবার আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে x³ এই যে উপরের x³ এই দেখেন x² প্লাস x², এই যে উপরের 2x² প্লাস x মাইনাস 2x, হিসাব করলে কিন্তু -x হয়, -2 -2, ঠিক আছে। চেহারাটা দেখতে ভিন্ন লাগতেছে কিন্তু জিনিস একই। ওকে, পরবর্তী লাইনে x+1টাকে কমন নিলাম, বাকি অংশটাকে ব্র্যাকেটের ভিতরে
লিখলাম। এবার এখানের মধ্যে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, মিডল টার্ম করতে পারি। এখানের মধ্যে আমরা লিখতে পারি যে 2 1 2, 2 1 2, হ্যাঁ, তবে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস, প্লাস 2x মাইনাস x হিসাব করলে প্লাস x হয় এবং 2 1 2 হয়, 2 1 2। ওকে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1, এখানের মধ্যে আমরা বলতে পারি x কমন নিলে x প্লাস 2, মাইনাস 1 কমন নিলে x প্লাস 2। আচ্ছা, ঠিক আছে। এবার লিখতে পারি x প্লাস 1, এখানে আমরা লিখতে পারি x প্লাস 2, আর সর্বশেষে লিখতে পারি x মাইনাস 1। উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এই যে আমরা যে বীজগণিতিক রাশিটা লিখেছিলাম x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই লাইনটা আমাদের সামনে আসে, x প্লাস 1, x প্লাস 2, x মাইনাস 1। তো এই যে লাইনগুলো আমরা যে লিখলাম, এই লাইনগুলোই আমাদের ওই অঙ্কের মধ্যে প্রত্যেকটা ভগ্নাংশের হরে বসবে। এই যে সবাই একটু খেয়াল করি, আমরা একটু বোঝার চেষ্টা করি কথাটা কি বলতে চাইলাম। আমরা যে অঙ্কটা করতেছি, মেইন অঙ্কটা সৃজনশীলের, সেখানে এটা একটা ভগ্নাংশের হর হিসাবে বসবে। উপরে কিছু একটা আছে, একটা ভগ্নাংশের হর হিসাবে এটা বসবে, উপরে লব হিসাবে কিছু আছে, এটা হর হিসাবে বসবে, উপরে লব হিসাবে আছে কিছু, এটা হর হিসাবে বসবে, হ্যাঁ, এটা হর হিসাবে বসবে, অর্থাৎ নিচে বসবে। এই লাইনগুলো প্রত্যেকটা ভগ্নাংশের নিচে বসবে, এই লাইনগুলো প্রত্যেকটা ভগ্নাংশের নিচে বসবে। আশা করি আপনারা সবাই মেইন বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইতেছিলাম। ওকে, তাহলে দেখেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে 1 মাইনাস লবের অংশটা লিখলাম, লবকে নিয়ে এখন আর কোনো কাজ করতে হবে না, এই যে হর। তাহলে আমি যদি এই হরটাকে যদি আমি প্রথম লাইন হিসাবে বিবেচনা করি, এই হরটাকে যদি প্রথম লাইন হিসাবে বিবেচনা করি, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, এরপর আবার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা সবশেষে এই লাইনটা আমরা পেলাম, সর্বশেষে আমরা এই লাইনটা পেলাম 1 মাইনাস 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1, x প্লাস 2, x মাইনাস 1। ঠিক আছে, আমরা এই লাইনটা পেলাম। ওকে, ঠিক আছে। আমরা এখন যেই কাজটা করবো একটু বলে ফেলি, হ্যাঁ, এখনই বলে ফেলি। অঙ্ক একেবারে শেষের দিকে চলে আসছে, মেইন কাজ শেষ, মেইন কাজ হয়ে গেছে, কারণ এই অঙ্কটার মধ্যে সাজানোটাই ছিল মেইন। সাজানো হয়ে গেলে বাকি অংশ খুব সহজে হয়ে যাবে। এই যে 1 মাইনাস 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1, x প্লাস 2, x মাইনাস 1, মনে রাখতে হবে আমাদেরকে প্রশ্নতে যার আংশিক ভগ্নাংশ বের করতে বলছিল, এই যে x কিউব প্লাস 5 ডিভাইডেড বাই n অফ x, এটার আংশিক ভগ্নাংশ বের করতে বলছিল না? এইটার মানেই কিন্তু এইটা, ঠিক আছে, এইটা মানেই এইটা, মনে রাখতে হবে। x কিউব প্লাস 5 ডিভাইডেড বাই n অফ x মানেই এইটা। ওকে, ফাইন। আমরা এখন যেই কাজটা করব সেটা হলো এই যে 1 মাইনাস এতটুকুকে বাদ রেখে এই অংশটুকুর আমরা আংশিক ভগ্নাংশ করব, এই অংশটুকুর আমরা আংশিক ভগ্নাংশ করব। এই 1 মাইনাসটা বাদ থাকুক, আমরা 1 মাইনাসটাকে সহ নিয়েই অঙ্কটা করতে পারি। তো আমরা যদি এই 1 মাইনাস এতটুকু অংশ যদি সহ নিয়ে অঙ্কটা করি, অঙ্কটার মধ্যে একটু কাজ বেশি করতে হবে, ফলাফল একই আসবে, ফলাফল একই আসবে, কাজটা একটু বেশি করতে হবে, আবার একটু সময় আরও বেশি লাগবে। যেহেতু এমনিতেই এখানের মধ্যে অনেকখানি সময় লাগছে এই অংশটা আপনাদের সাজাইতে গিয়ে, খাতার মধ্যে করতে গিয়ে, এই জন্য আমরা এখন যে কাজটা করব, এই অংশটা বাদ রেখে এতটুকুর আংশিক ভগ্নাংশ করব। তাহলে কি হবে? এতটুকুর যখন আমরা আংশিক ভগ্নাংশ করব, একেবারে অঙ্কের শেষে গিয়ে যখন অ্যান্সার লিখতে যাব, অ্যান্সার তখন আমরা লিখব 1 মাইনাস এতটুকুর যেই ফলাফল আসছে, এতটুকুর যেই ফলাফল আসছে সেটাকে আমরা লিখব। আমি আবারও বলতেছি, এই মুহূর্তে আমরা 1 মাইনাস এতটুকুকে বাদ রেখে এই অংশটুকুর আংশিক ভগ্নাংশ করব। আংশিক ভগ্নাংশ এতটুকুর যখন আংশিক ভগ্নাংশ করা শেষ হবে, আমরা যখন অ্যান্সার লিখতে যাব তখন আমরা লিখব 1 মাইনাস এটার যেই ফলাফল সেটা। তাহলে এই পুরোটাকে বোঝানো হবে x কিউব প্লাস 5 ডিভাইডেড বাই n অফ x, অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলছিল, এই যে x কিউব প্লাস 5 ডিভাইডেড বাই n অফ x, এটার আংশিক ভগ্নাংশ বোঝানো হবে এইটাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এই মুহূর্তে এই 1 মাইনাস এতটুকুকে বাদ রেখে এই অংশটুকুর আংশিক ভগ্নাংশ করব। চলেন তাহলে আমরা এতটুকুর আংশিক ভগ্নাংশ করতে চলে যাই। আমরা এখানের মধ্যে লিখব, ধরি আংশিক ভগ্নাংশ করতে গেলে এই লাইনটা লেখা লাগে, ধরি এইটা অভেদ চিহ্ন a ডিভাইডেড বাই x প্লাস 1, b ডিভাইডেড বাই x প্লাস 2, c ডিভাইডেড বাই x মাইনাস 1, এটা 1 নং সমীকরণ।
1 নং সমীকরণের উভয় পক্ষকে এই হরটা দ্বারা আমরা তো বলবো না যে হর দ্বারা, আমরা এটা বলবো না, আমরা বলবো x+1 x+2 x-1 দ্বারা গুণ করে পাই। গুণ করলে আমরা এই লাইনটা পাই, এই যে 2 নংয়ের এই লাইনটা পাই, 2 নংয়ের এই লাইনটা পাই। এখন আমাদের এই অঙ্কটা করতে হলে কয়টা মান লাগবে? 3টা মান, a b c 3টা মান লাগবে। আচ্ছা, আমরা কি চলকের কাছ থেকে 3টা মান পাবো? চলকের 3টা মান কি আমরা পাবো? চলকের 3টা মান সেটা হচ্ছে x+1। আমরা সবসময় হর ইকুয়াল টু 0 ধরবো আংশিক ভগ্নাংশ অঙ্ক করতে গিয়ে, হর ইকুয়াল টু 0। তাহলে x+1 ইকুয়াল টু 0, x এর মান -1, x+2 ইকুয়াল টু 0, x এর মান -2, x-1 ইকুয়াল টু 0, x এর মান 1। তাহলে আমরা x এর 3টা মান পাচ্ছি। যেহেতু x এর 3টা মান পাচ্ছি, এই মানগুলো এখানে 2 নং সমীকরণে বসাই দিব। x এর মান -1 2 নং সমীকরণে বসাই দিব, একটা ইংরেজি অক্ষরের রেজাল্ট চলে আসবে। x এর মান -2 2 নং সমীকরণে বসাই দিব, রেজাল্ট চলে আসবে। x এর মান 1 2 নং সমীকরণে বসাই দিব, রেজাল্ট চলে আসবে। তাহলে যেহেতু x এর 3টা মান পাওয়া গেছে আর আমাদেরও 3টা রেজাল্ট লাগবে, a b c এর মান লাগবে, তাহলে এখানে আর সহগ সমীকৃত করার কোনো দরকার নেই, কারণ আমি চলকের 3টা মান পাচ্ছি। চলকের যেই কয়টা মান পাওয়া যায় ওই কয়টা ইংরেজি অক্ষরের রেজাল্ট বের করা যায়। আমি যদি চলকের 3টা রেজাল্ট বের করতে পারি, তাহলে আমি 3টা ইংরেজি অক্ষরের মান বের করতে পারবো। আমি যদি চলকের 2টা মান বের করতে পারি, আমি তাহলে 2টা ইংরেজি অক্ষরের মান বের করতে পারবো। ওকে, ফাইন। তাহলে এখানে আমাদের যেহেতু চলকের 3টা মান পাওয়া গেছে, তাহলে আমরা 3টা ইংরেজি অক্ষরের মান বের করতে পারবো। তাহলে সবার প্রথমে x এর মান কত হবে? -1। আমরা 2 নং সমীকরণে x এর মান, আচ্ছা এখানে আমাদের তারা এটা দিয়ে আগে করছে, ওকে সমস্যা নেই, আপনারা যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। এই যে x-1, তাহলে x-1, তাহলে x এর মান কত? x-1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হচ্ছে 1। তাহলে আমরা 2 নং সমীকরণে x এর মান 1 বসিয়ে পাই। আমরা 2 নং সমীকরণে x এর মান 1 বসাইলাম, বসানোর কারণে এই যে 2 × 1² - 1 - 7a × 1 + 2 1 - 1 1 + 1, যেখানে x সেখানে 1, যেখানে x সেখানে 1 আমরা বসাই দিব। বসানোর কারণে আমরা c এর রেজাল্ট পেলাম এটা, c ইকুয়াল টু -1। আমরা এবার x এর মান -1 বসাই দিব 2 নং সমীকরণে, আমরা a এর রেজাল্ট পেয়ে গেছি। আমরা x এর মান বসাই দিব -2 এখানের মধ্যে 2 নং সমীকরণে, আমরা b এর মান পেয়ে গেছি। সবগুলো মান আমরা পেয়ে গেছি, সবগুলো মান পাওয়া হয়ে গেছে। অঙ্ক একেবারে শেষের পর্যায়ে চলে আসছি আমরা। তাহলে আমরা a b c তিনটার মান পেয়ে গেলাম, a b c তিনটার মান আমরা পেয়ে গেলাম। আমরা 1 নং সমীকরণে এই 3টার মান বসাই দিব। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা এই 3টার মান বসাই, a b c এর মান 1 নংয়ে বসিয়ে পাই এখানের মধ্যে, এই যে এটা 1 নং সমীকরণে যেভাবে ছিল, 1 নং সমীকরণ যেভাবে ছিল আমরা সেইভাবে করে লিখলাম, যে এই যে এইভাবে করে ছিল a ডিভাইডেড বাই এটা, b ডিভাইডেড বাই এটা, c ডিভাইডেড বাই এটা। এখন কথা হচ্ছে c এর মান তো ঋণাত্মকে আসছে, c এর মান ঋণাত্মকে আসছে না, তাহলে -1 হওয়ার কথা। তো সামনে প্লাস আর এখানে -1, সামনে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। আচ্ছা, তাহলে a এর মান, b এর মান, c এর মান আমরা বসাইলাম। খেয়াল করছেন মাইনাস দিছি, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই যে মাইনাস। ওকে, কিন্তু অঙ্ক কি শেষ হয়েছে? না, আমাদেরকে তারা যেটার আংশিক ভগ্নাংশ করতে বলছিল, n³ + 5 ডিভাইডেড বাই n অফ x, এইটা মানে কি ছিল আমরা বলছিলাম? এটা মানে ছিল এই যে এইটা মানে ছিল 1, তারপরে ছিল -1 - এই অংশটা, এইটা মানে ছিল 1 - এই অংশটা। তাহলে আমরা এখন এতটুকুর রেজাল্ট এটা পাইছি। তাহলে আমরা এখন সামনে 1 - খালি বসাই দিলেই তো হয়, জাস্ট সামনে 1 - বসাই দিলেই হয়, তাই না? আমরা সেই কাজটাই এখানে করেছি। তাহলে আমরা এখানের মধ্যে x³ + 5 ডিভাইডেড বাই n অফ x ইকুয়াল টু 1 - এখন যেই বিষয়টা এখানে একটা কথা বলার আছে, এখানে একটা কথা বলার আছে, বিষয়টা হলো গিয়ে ওটা এখানে একটু লিখে দেখাই, যে 1 - একটা ভগ্নাংশ আগে থেকে ছিল, লম্বা একটা ভগ্নাংশ আগে থেকে ছিল। আচ্ছা, আমরা এখন করলাম কি, এই ভগ্নাংশটার কিছু রেজাল্ট আমরা পাইছি, এই ভগ্নাংশটার কিছু রেজাল্ট আমরা আগে আর কি অঙ্ক করে করে তারপরে পাইছি এই অঙ্ক, এটার রেজাল্ট। ধরেন 1/a + 1/b - 1/c এরকম পাইছি। এখন আমরা যখন এই ব্র্যাকেটটাকে উঠাই দিব, হ্যাঁ, ব্র্যাকেটটাকে যখন আমরা উঠাই দিব তখন কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস,
মাইনাসে প্লাস। ঘটনাটা এরকম ঘটবে না, একটু বোঝার চেষ্টা করেন। 1 মাইনাস একটা বড় একটা ভগ্নাংশ, এবার এই ভগ্নাংশটার আমরা কাজ করতেছি, আলটিমেটলি এটা পাইলাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, এইরকমটা হবে। তো একই রকমভাবে আমরা এখন যেই অঙ্কটা করতেছি, সবাই একটু বোঝার চেষ্টা করেন। এখন আমরা যেই অঙ্কটা করতেছি, তাহলে এইটা সমান 1, একটা মাইনাস আগে থেকেই ছিল, এই রেজাল্টটাকে যখন আমি এখানে বসাইতে যাব, এই যে খেয়াল করেন, এই রেজাল্টটাকে যখন আমি এখানে বসানোর কথা না, 1 মাইনাস, এরপরেই তো এটাকে বসানোর কথা, তাই তো? এখন দেখেন, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে প্লাস। অর্থাৎ একেবারে সামনে যেই মাইনাসটা ছিল, যেটার সাথে দেখা করে করে এরা বসবে, তাই না? এখানে একটা মাইনাস ছিল, এখন এই ভগ্নাংশটা এখানে এসে বসবে, তাহলে এই ভগ্নাংশের সামনে যেই চিহ্নটা, ওই চিহ্ন আর এই চিহ্ন সংঘর্ষ হবে। এই ভগ্নাংশটা এসে বসবে, এটার চিহ্ন আর আগের থেকে যেই চিহ্নটা ছিল সংঘর্ষ হয়ে বসবে, এটা এখানে এসে বসবে, চিহ্নটার সাথে সংঘর্ষ হবে। তাহলে আবার একটু খেয়াল করেন, তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে যেই বিষয়টা, আমি যদি এইভাবে করে দেখাই আপনাদেরকে, 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটা ছিল 2/x + 1, 1/x + 2, 1/x - 1। পরবর্তী লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটটাকে উঠাইতে চাইলাম, প্লাসে মাইনাসে মাইনাস 2/x + 1, প্লাসে মাইনাসে মাইনাস 1/x + 2, মাইনাসে মাইনাসে প্লাস 1/x - 1, ঠিক আছে? x - 1, এই যে ব্র্যাকেট যখন উঠাই দিলাম তখন এটা আসলো। আমাদের কিন্তু আগে এই যে এই ভগ্নাংশটা আগে ছিল, তাই না? এই ভগ্নাংশটা আগে ছিল, যে এই ভগ্নাংশটা আগে ছিল, এখানে ছিল, আমরা তার কাজকর্ম করতে 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 এটা পাইছি। এখন যখন আমি ব্র্যাকেটটাকে উঠাই দিতে চাই তখন সবগুলো চিহ্ন পরিবর্তন হইতে থাকবে। ওকে, তাহলে অবশেষে x³ + 5 / n of x, তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাইলে এই আসছে আমাদের সামনে ফলাফলটা, এটা হলো আমাদের সেই ফলাফল। তাহলে অবশেষে আমরা এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালের এই সৃজনশীল প্রশ্নটার সমাধান শেষ করলাম।